Hello everyone, my name is Rakibul Hasan Rafi, currently an elective student of Q University Hospital, Japan. So আজকে কেসটা হচ্ছে আমি প্রেজেন্ট করেছিলাম আমাদের হচ্ছে সেন্ট্রাল প্রেজেন্টেশন থাকে অন মানডে, যেখানে সবগুলো ইউনিভার্সিটির রেসিডেন্ট প্রফেসর অলরেডি যারা রেসিডেন্স পরীক্ষা দিয়ে দিয়েছে সবাই সেখানে প্রেজেন্ট থাকে। So on that day I presented the case. So the case presentation was good. So that is why I wanted to share this case. যে আমার case presentation এর experience কি ছিল and how was the case and what I learned from the case. She was referred to our hospital for further evaluation. She underwent angiography on May 28th and this time admitted for the flow divert test on June 29th. সো 65-year-old ফিমেল, সে আসছে, সে নর্মালি, তার কোনো সিমটম ছিল না, তার মাথা ব্যথা, তারপর হচ্ছে ঘাড় ব্যথা, পিঠ ব্যথা বা সিজার, এপিলেপসি, নিউরোলজিক্যাল যে সিমটমগুলো আছে তার কোনো সিমটমই ছিল না। সে নর্মাল একটা মেডিকেল চেক আপ করছে, জাস্ট ওর যে নর্মাল চেক আপগুলো আছে তার মধ্যে সে এনজিওগ্রাফি করছে। এনজিওগ্রাফি করার পর দেখা গেছে দেয়ার ইজ অ্যান অ্যাবনর্মাল ফাইন্ডিংস। এনজিওগ্রাফি ফাইন্ডিংস আমি কি পাইতেছি, আমি দেখতেছি যে এটার যে ম্যাক্সিমাম ডোম এটা হচ্ছে 6.14, নেকটা হচ্ছে 2.41, হেডটা হচ্ছে 3.78, আর DW1 মানে এমআরআই এর যে এক ধরনের টাইপ, ওখানে কোনো হাই ইন্টেন্সিটি বেস কমিউনিকেশন নাই। সো এনজিওগ্রাফিতে যেটা দেখা যেতেছে যে ওর লেফট সাইডে যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি আছে ওইখানে এক ধরনের অ্যানিউরিজম আছে। সো প্রথম কথা হচ্ছে যে অ্যানিউরিজম জিনিসটা কি, আমরা যদি একটা পাইপ চিন্তা করি, পাইপের মধ্যে থেকে পানি ফ্লো হয় না, সো ওই পানি ফ্লো হইতে 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 হঠাৎ করে যদি কোথাও আমরা দেখি যে একটা বেলুনের মতো একটা পাউচ ক্রিয়েট হয়েছে, সো জিনিসটাকে অনেকটা পাউচের মতো যে ক্রিয়েট হলো, অর্থাৎ অ্যাবনর্মাল ব্লাড ফ্লোর কারণে যে একটা লাইক অ্যাবনর্মাল শেপ ক্রিয়েট হলো উইদিন দ্য পাইপ। সো এটাকে যদি আমরা একটা ব্লাড ভেসেল চিন্তা করি, অ্যাবনর্মাল ব্লাড ফ্লো হয়েছে, এন্ডোথেলিয়াল ইনজুরি হয়েছে বা অ্যাবনর্মাল কোনো কজের কারণে যে একটা পাউচ ক্রিয়েট হয়েছে, এই আউট পাউচিংটাকে আমরা বলি হচ্ছে অ্যানিউরিজম। So the patient has left-sided internal carotid artery aneurysm. So internal carotid artery তো অনেক বড়, কোথায় হয়েছে? So আমরা যখন অ্যাঞ্জিওগ্রাফি করলাম তখন আমরা দেখলাম যে ইট ইজ অন C2 C3 রিজিয়ন। সো C2 জিনিসটা কি? C2 হচ্ছে আমাদের যে পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, আমরা যদি বেসের নিচের দিকে চিন্তা করি, পেট্রাস পার্ট অফ দ্য টেম্পোরাল বোন, দ্যাট ইজ C2। C3 কি? ফোরামেন আর ল্যাসেরাম। সো এই পেট্রাস আর ল্যাসেরামের জাংশনে যদি এরকম আউট পাউচিং হয়, ব্লাড ভেসেলসের ইন্টারনাল ক্যারোটিড আর্টারিতে ফ্লো করতেছে, এই আউট পাউচিংটা, এটাকে আমরা বলি হচ্ছে লেফট সাইডের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি C2 C3 অ্যানিউরিজম। এটা শেপটা হচ্ছে স্যাকুলার অথবা হচ্ছে ইরেগুলার শেপ। ওকে, সো দ্যাট ইজ মাই ডায়াগনোসিস, লেফট সাইডের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি C2 C3 স্যাকুলার। সো কথা হচ্ছে যে আমাদের অ্যানিউরিজমটা কীভাবে হয়। প্রথমত আমাদের যে হেমোডাইনামিক যে সার্কুলেশন আছে, সার্কুলেশনে যদি কোনো কারণে স্ট্রেস হয় বা আমাদের ইরেগুলারিটি হয় নাম্বার ওয়ান, তাহলে আমাদের কী হবে, আমাদের এন্ডোথেলিয়াম ইরেগুলারিটির কারণে এন্ডোথেলিয়াম ডিসফাংশন হবে। ডিসফাংশন হলে আমাদের যে আর্টারি ওয়াল, সেখানে একটা ইনফ্লামেটরি রেসপন্স হবে। রেসপন্স হলে ও মনে করবে যে বাইরে কিছু একটা আসছে, আমি আমার মানে ওয়ালটাকে রিমডেলিং। সো ও যখন মানে রিমডেলিং করবে তখন সাধারণত যে স্ট্রেংথটা থাকে আর্টারিয়াল ওয়ালে সেটা তো লুজ হবে। লুজ যদি হয় তাহলে ব্লাড ঠিকমতো যেতে পারবে না, তখন ও সাধারণত আউট পাউচিং করে, আউটওয়ার্ড একটা বাউন্ড করে, এটাকে আমরা সাধারণত অ্যানিউরিজম বলি। ফাইন্ডিংগুলো কেন ইম্পর্টেন্ট? প্রথম কথা হচ্ছে যদি DW1 এ একটা ইসকেমিক লেশন থাকতো, সো আমরা বুঝতাম যে ইসকেমিক স্ট্রোকের কারণে হয়তো অ্যানিউরিজম হতে পারে। ওকে, সেকেন্ড কথা হচ্ছে যে এই জায়গাটায়, এই যে আমরা যদি একটা পাউচ চিন্তা করি, সো আমরা যদি এর ধরি এটা একটা পাউচ, লাইক একটা পাউচ, সো এই পাউচে তো নেকটা ইম্পর্টেন্ট, তাই না? নেকটা কেন ইম্পর্টেন্ট? কারণ আমরা ট্রিটমেন্টের ক্ষেত্রে এই নেকটা আমাদের সবচেয়ে ভাইটাল। আমরা যে ট্রিটমেন্টটি দিই না কেন, ওয়েদার ইট ইজ কয়েলিং, ক্লিপিং, স্টেন্টিং বা ফ্লুইড ডাইভার্টার, চারটা ম্যানেজমেন্টের ক্ষেত্রে যদি নেকটা ছোট হয় তাহলে আমরা কি কয়েল বা ক্লিপিং করলে ওই ব্লাড ভেসেলসটাকে ওই জায়গাটা বন্ধ হয়ে যাবে না, ওই জায়গাটা তো আর ওই জায়গাটার থেকে আর তো ব্লাড অ্যাবনর্মাল ফ্লো করবে না। সো নেকটা ন্যারো হলে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট, কিন্তু নেকটা যদি ওয়াইড হয়, আমরা যতই ওইখানে কয়েলিং দিই, ক্লিপিং দিই, আমরা কি 100% কনফার্ম হতে পারবো? আমরা যদি ধরো যতটুকু এইটুকু কভার করলাম, একটু বন্ধ করলাম, আমি রাস্তাটা বন্ধ করলাম, স্টিল দেয়ার ইজ এ চান্স। সো ওইখান দিয়ে কি ব্লাড আরো বেশি ফ্লো করে করে একটা আরো বেশি অ্যানিউরিজম বড় হতে পারে না? অ্যানিউরিজমিক অ্যাবনর্মালিটি হতে পারে না? সো দ্যাট ইজ ওয়াই আমাদের ডোম নেক রেশিও ইজ সো ইম্পর্টেন্ট। সো আমরা যখন এখানে ডোম নেক রেশিও করলাম তখন আমাদের দেখতে হবে এটাকে 2 এর নিচে না 2 এর উপরে। যদি 2 এর নিচে হয় তার মানে নেকটা ন্যারো, যদি 2 এর উপরে হয় তখন সাধারণত নেকটা ওয়াইড। সো আমাদের এই পেশেন্টের নেকটা ছিল ন্যারো, এই জন্য আমাদের মোর কনভেনশনাল ওয়েতে আগানোর পসিবিলিটি। এখন C2 আর C3 এই যে স্ট্রাকচার, মানে C2 C3 যে ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, এটা কেন এত ইম্পর্টেন্ট? বিকজ ইট হ্যাজ ফার্স্ট অফ অল অপথ্যালমিক আর্টারি, মানে C2 যে ব্রাঞ্চ, লাইক ক্যারোটিড আর্টারি, C2 যে ট্রাঙ্ক, এটার কি কি ব্রাঞ্চেস আছে? নাম্বার ওয়ান ইজ অপথ্যালমিক আর্টারি, 2 নাম্বার হচ্ছে পোস্টার কমিউনিকেটিং আর্টারিজ। এছাড়া C2 C3 তে আর কি কি স্ট্রাকচার্স আছে? স্ট্রাকচার্স আছে ক্যাভার্না সাইনাস আছে, তারপর আমাদের অপটিক নার্ভ আছে, হাইপোগ্লোসাল ব্রাঞ্চেস আছে। সো দিস আর ভেরি ভেরি ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স ইন
ব্রেন অ্যান্ড ইম্পর্টেন্ট স্ট্রাকচারস অফ বডি। কারণ আমাদের অপথ্যালমিক আর্টারি যদি অক্লুড হয়ে যায়, এরকম অ্যানিউরিজম ক্রিয়েট হয়, তখন তো আমরা সাধারণত চোখে দেখবো না, চোখে তো ব্লাড সাপ্লাই পাবে না। পোস্টার কমিউনিকেটিং আর্টারি যদি অক্লুড হয় বা ব্লক হয়, তখন কি হবে? আমাদের সার্কেল অফ হুইলসে ব্লাড যেতে পারবে না, তখন সাধারণত আরও বেশি ড্যামেজ হতে পারে। অপটিক নার্ভে যাবে না, চোখে দেখতে পারবো না, কায়াজমা যাবে না, আমাদের ভিশনের প্রবলেম হবে। ইভেন আমাদের যদি ক্যাভার্নাস সাইনাসে যদি এরকম অক্লুড হয়, তখন কি সাধারণত আমাদের ব্রেন কি ড্রেন করতে পারবে? ড্রেন যদি করতে না পারে, তখন তো মানে আমাদের সিএসএফ ব্লক হয়ে আরও বেশি কমপ্লিকেশন হতে পারে। সো আমরা দেখলাম যে অ্যানিউরিজমটায় কোনো সিমটম নাই, কিন্তু সিমটমটা কি হতে পারতো? ইয়েস। কিভাবে? 3টা প্রসেসে। নাম্বার হচ্ছে অ্যানিউরিজম, এই যে পাউচিংটা সেটা রাপচার হয়ে গেল। রাপচার হওয়ার কারণে কি প্রচুর পরিমাণ ব্লাড শেডিং হলো। তখন সাধারণত এই যে রাপচারের কারণে যে ফিচার্সগুলো দেখা যায়, অর্থাৎ সিজার হতে পারে, কনভালশন হতে পারে, মানে হেডেক হতে পারে, এই জিনিসগুলো দেখা যেত ফার্স্টলি। সেকেন্ডলি হচ্ছে এটা যদি অনেক বড় হইতো, লাগে একটা মাস একটা ইফেক্ট হইতো, তখন এটা সাধারণত আমাদের নার্ভগুলোকে ব্লক করতো। কি কি নার্ভ? যে সামনে অপটিক নার্ভ, অপটিক কায়াজমা আছে। এছাড়া আছে হচ্ছে আমাদের মানে ক্রেনিয়াল নার্ভ 3, 4 আর 6। সো আমরা কি জানি? SO4, LR6, সুপিরিয়র অপটিক, ল্যাটারাল রেকটাস অ্যান্ড অল দ্য লাইক মাসেলস অফ আইবলকে সাপ্লাই দেয় তো আমাদের 3, 4 আর 6 নার্ভ, তাই না? সো আমাদের এই নার্ভগুলো যদি সাপ্লাই না পায়, এই নার্ভগুলোতে যদি নিউট্রিশন না যায়, তখন কি আমাদের এটা মাসেলই কাজ করবে না চোখের। সো উইচ মে কজ ব্লাইন্ডনেস অর ভিজুয়াল ইম্প্যারিটি। আর 3 নাম্বার কি হতে পারে? 3 নাম্বার হচ্ছে আমাদের থ্রোম্বোএম্বোলিজম, অর্থাৎ অ্যানিউরিজম কারণে যদি থ্রোম্বাস ফর্ম করে, তখন সাধারণত আমাদের ইসকেমিক স্ট্রোক হতে পারে। সো দিস আর দ্য 3 রিজনস which can cause symptom, but this patient didn't have any symptom because এই 3টা রিজন অলরেডি এক্সক্লুড। সো আমরা যে ট্রিটমেন্টটা দেই, এই ট্রিটমেন্টটা দেওয়ার জন্য আমরা একটা 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 স্কোরকে চিন্তা করি, এটাকে বলে হচ্ছে ফেজেস। সো আমরা যদি ফেজেস এই স্কোরটাকে চিন্তা করি, আমরা সাধারণত ট্রিটমেন্টের দিকে আগাই যে আমাদের কোন অ্যাপ্রোচটা হবে। আমরা স্পেসিফিকলি দুটো টেস্ট করি, একটা হচ্ছে মেটাস টেস্ট আর একটা হচ্ছে অ্যালকক টেস্ট। এই দুইটা ক্লিনিক্যাল কোনো টেস্ট না, এটা হচ্ছে এনজিওগ্রাফির মাধ্যমে টেস্ট করা হয়। সো মেটাস টেস্টটা কি? আমাদের যে ক্যারোটিড সার্কুলেশন আছে, এই ক্যারোটিড সার্কুলেশনের জন্য টেম্পোরারি এটাকে অক্লুশন করা হয় বা টেম্পোরারি এটাকে ব্লক করে দেওয়া হয়। ব্লক করে দেওয়া হয় যে দেখা হয় যে কোল্যাটারাল সার্কুলেশন, মানে অন্য ব্রাঞ্চ দিয়ে কি সার্কেল অফ হুইলসে ব্লাডটা যেতে পারে কিনা। দিস ইজ নাম্বার 1। ম্যানুভার করা হয়, যেটার মাধ্যমে একটা কোল্যাটারাল ফ্লোটাকে অ্যাসেস করা হয়। সো দুইটার মাধ্যমে কোল্যাটারাল ফ্লোটাকে অ্যাসেস করা হয়। একটাতে টেম্পোরারি অক্লুশন করা হয়, আরেকটাতে ম্যানুভার করার কারণে কোল্যাটারাল সার্কুলেশনটা দেখা হয়। ওয়ান ইজ মেটাস্টাস, সেকেন্ড ইজ অ্যালকোহল। আমাদের হাতে 4টা অপশন: অবজার্ভ করতে পারি, কয়েলিং করতে পারি, ক্লিপিং করতে পারি, অথবা আমরা স্টেন্ডিং করতে পারি। কেন আমরা এই জিনিসগুলো করলাম না? কেন এই জিনিসগুলো করলাম? হিয়ার ইজ দ্য রিজনস। আমরা কি চুজ করবো? প্রথমত আমরা ফেজেস স্কোরটা দেখলাম। সেকেন্ডলি হচ্ছে আমরা মেটাস অ্যালকক টেস্টটা করলাম। 3 নম্বর হচ্ছে আমাদের যে এমআরআই অ্যান্ড এনজিওগ্রাফি ফাইন্ডিংস আছে সেগুলো অ্যাসেস করলাম, প্ল্যান করলাম, ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স দেখলাম। এখন মোস্ট ইম্পর্টেন্ট যে আমরা যে ডোম নেক রেশিও কথাটা বললাম, এটা যেহেতু ন্যারো, সো আমাদের যে কোনো অ্যাপ্রোচই ইজিলি কমফোর্টেবল। সো এখন দেখতে হবে যে পেশেন্টের সিমটম আছে কিনা। পেশেন্টের যেহেতু সিমটম নাই, সেক্ষেত্রে আমরা সাধারণত মোস্টলি যেটাকে প্রিফার করি, দ্যাট ইজ ফ্লো ডাইভার্টার। সো ফ্লো ডাইভার্টারে কি হয়? ফ্লো ডাইভার্টার হচ্ছে একটা হাই ডেন্সিটির একটা এন্ডোলুমিনাল যে স্টেন্ট আছে, এটাকে সাধারণত মানে লাইক দিস ওয়েতে প্লেস করা হয়। সো এটাকে নেকটাকে ব্লক করে, নেকটাকে যদি ব্লক করে তাহলে তার ব্লাড ওই এনার্জির মধ্যে যেতে পারবে না। সো যার কারণে আস্তে আস্তে ওই জায়গাটা রিজলভ করে। সো দ্যাট ইজ ওয়াই উই চুজ দ্য ফ্লো ডাইভার্টার। অ্যানারিজমটা রিজলভ হবে, আস্তে আস্তে ব্লাড ফ্লো অ্যানারিজমে কমে যাবে যাওয়া। আচ্ছা, কমার কারণে কি হলো? যে অ্যানারিজমের সেই ব্লাড ফ্লোটা সেটাকে অল্টার করবে, অল্টার করার কারণে ওই ব্লাডটা স্টেসিস হয়ে যাবে, আস্তে আস্তে থ্রোম্বাস ফর্ম করবে, অ্যান্ড সাধারণত মানে এন্ডোথেলিয়াল দিয়ে অন্য ডিভাইসে গিয়ে সাধারণত আর্টারি ওয়ালটা একদম রিকনস্ট্রাক্ট করে ফেলতে পারে। সো ইট ইজ অটো হিলিং প্রসেস। আমরা যদি পার্টটাকে ব্লক করি, সো দিস ইজ দ্য অ্যাকচুয়াল প্রসেস অফ লাইক ফ্লো ডাইভার্টার। আমরা একটা লাইক হাই ডেন্সিটি এন্ডোলুমিনাল একটা স্টেন্ট দিয়ে ওই অ্যানারিজমের যে নেকটা ওটাকে ব্লক করে দিলাম, যার কারণে ওর অল্টারনেট পাথওয়ে নিতে পারতেছে না, ও ঠিকমতো আবার মেইন ব্রাঞ্চে চলে আসতেছে অফ দ্য ইন্টারনাল কারোটিড আর্টারি। আমাদের মেইন ইম্পর্টেন্ট এখানে হচ্ছে আমরা আর্টেরিয়াল এক্সেস করব ফ্রম ট্রান্সফিউমারাল আর্টারি। এক্সেস করে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট, আমরা যখন এক্সেস করি বা ফ্লো ডাইভারটাকে ইন্ট্রোডিউস করি, তখন এখানে সাথে থ্রোম্বাস ফর্ম করতে পারে। সো আমাদের থ্রোম্বোলাইসিস ইউজ করতে হবে। এখানে সাধারণত হেপারিন ইউজ করা হয়। সো আমাদের এখানে টেক ডাউন নোট হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। থ্রোম্বোলাইসিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আদারওয়াইজ এখানে আরও বেশি থ্রোম্বাস ফর্ম করে আমাদের সাধারণত ইসকেমিক স্ট্রোক হতে পারে। সো দ্যাট ইজ ওয়াই এখানে হেপারিনাইজেশন ইজ সো ইম্পর্টেন্ট। সো আমরা ফ্লো ডাইভার্টারটা ইন্ট্রোডিউস করলাম, করার পর কি শেষ নয়, আমাদের এখানে ফার্দার এনজিওগ্রাফি অ্যান্ড এমআরআই করতে হবে। কেন করতে হবে? আমাদের ওই যে ইম্পর্টেন্ট স্ট্রাকচারসগুলো, অপথ্যালমিক আর্টারি, পোস্টার কমিউনিকেটিং আর্টারি, ক্যাভার্নাস সাইনাস, অপটিক নার্ভ, অপটিক কায়াজমা, প্লাস আদার যে ইম্পর্টেন্ট স্ট্রাকচারস, এইগুলো আমাকে মাস্ট দেখতে হবে ঠিকমতো কি আসলে ব্লাড ফ্লো হচ্ছে কিনা, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের অ্যানিউরিজমের ওই জায়গাটা ঠিকমতো ব্লক হয়েছে কিনা, কোনো জায়গাটা কি লাইক গ্যাপ আছে কিনা, বা নেকটাকে ঠিকমতো অক্লুড হয়েছে কিনা। সো হোয়াট আর দ্য অল্টারনেট ওয়েজ? এক নম্বর হচ্ছে আমরা অবজার্ভ করতে পারি, যেহেতু সাইজটা ছোট, 6 মিলিমিটার অ্যানিউরিজম, আমরা চাইলে অবজার্ভ করতে পারি। সেকেন্ড হচ্ছে আমরা সাধারণত কয়েলিং করতে পারি। কয়েলিংটা অনেক ইজিয়ার, একটা মিনিমাল ইনভেসিভ প্রসিডিউর, অথবা হচ্ছে এখানে খুব ওয়েল ব্লাড ফ্লো হয় অ্যান্ড ওয়েল এস্টাবলিশ টেকনিক। কিন্তু ডিসঅ্যাডভান্টেজটা হচ্ছে এখানে আবার
রিক্যানালাইজ করা হয়। সাধারণত এখানে কয়েলটা, এই যে কয়েল ইন্ট্রোডিউস করার কারণে আবার রিকারেন্স হতে পারে, নেকটা ঠিক মতো ব্লক নাও হতে পারে। আচ্ছা, সেকেন্ড কি হতে পারে, আমরা ক্লিপিং করতে পারি। ক্লিপিংয়ের জন্য ক্লিপিং ইজ এ ভেরি গুড ওয়ে, বাট এখানে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে ক্লিপিংয়ের, সেটা হচ্ছে আমাদের এখানে ক্রেনিওটমি করতে হয়। ক্রেনিওটমি করার কারণে আমাদের যে স্ট্রাকচারস আছে লাইক ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, ভাস্কুলার, এন্ডোথেলিয়াল, এই জিনিসগুলো ইঞ্জুরি হতে পারে। সো দ্যাট ইজ ওয়াই আমরা কয়েলিং এক নম্বর করি না, ক্লিপিং করি না। আমরা স্টেন্টিং করতে পারতাম। সো আমরা স্টেন্টিং করলে সাধারণত ওইখানে হার্নিয়েট করাটা প্রিভেন্ট হতো। কিন্তু কেন আমরা স্টেন্টিং করিনি? স্টেন্টিং করার কারণ করার আগে হচ্ছে আমাদের অ্যান্টিপ্লেটলেট থেরাপি দিতে হতো, প্লাস এখানে একটা পার্মানেন্ট ইমপ্ল্যান্ট করতে হয়। সো দ্যাট ইজ ওয়াই আমরা স্টেন্টিং করলাম না। সো হোয়াট ইজ দ্য কমপ্লিকেশন অফ ফ্লো ডাইভার্টার? এখানে আমাকে আমাদের যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেটা কোশ্চেন করছিল যে This onion is intradural portion or extradural portion, which অ্যানিউরিজমটা কোথায় আছে, এটা কি ইন্ট্রাডুরাল না এক্সট্রাডুরাল? এটা এই অ্যানিউরিজমটা আছে ইন্ট্রাডুরাল। ইন্ট্রাডুরাল যদি থাকে, কেন এটা ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে রাপচার, সার্জারি করাটা কেন ইম্পর্টেন্ট? কারণ এখান থেকে রাপচার হতে পারে। রাপচার হওয়ার কারণে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হতে পারে, হুইচ ইজ ভেরি ফেটাল। এটা যদি লাইক এক্সট্রা ডুরালে হতো, তখন কি হতো? তখন হয়তো হচ্ছে ক্যাভার্নাস ফিস্টুলা। ফিস্টুলার কারণে অনেক ধরনের ফার্দার কমপ্লিকেশন হতে পারে। এছাড়া হচ্ছে আমাদের এই অ্যানিউরিজমের কারণে থ্রোম্বাস ফর্ম করতে পারে, ইন্টারক্রেনিয়াল হেমোরেজ করতে পারে, কিংবা এই যে আমাদের যে ব্রাঞ্চেস আছে, সিটোর ব্রাঞ্চ, অপথ্যালমিক আর্টারি, অপটিক নার্ভ, পোস্টার কমিউনিকেটিং, এই জায়গাগুলোতে ব্লাড না গেলে ইস্কেমিয়া হয়ে ফার্দার কমপ্লিকেশন হতে পারে। সো হোয়াট ইজ দ্য কেস সামারি? সো একটা পেশেন্ট আসছে উইচ ইজ 65 ইয়ার্স ওল্ড ফিমেল। তার কোনো সিমটম ছিল না। সে মেডিকেলে রেগুলার যে চেক আপ আছে, সেই চেক আপ করার সময় দেখা গেল তার লেফট সাইডে একটা অ্যানিউরিজম আছে। সো অ্যানিউরিজমটা দেখার জন্য আমরা যে এনজিওগ্রাফি করলাম, এমআরআই করলাম, করে দেখা গেল যে এমআরআই এর মধ্যে TW1 ফিল্মে কোনো মানে হাই ডেন্সিটি নাই, অথবা ইসকেমিক লেশন নাই। ওকে, নাম্বার ওয়ান। এনজিওগ্রাফি করে আমরা এটা সাইজ দেখলাম, সাইড দেখলাম, ডোম নেক রেশিও দেখলাম, এবং আদার ইম্পর্টেন্ট ফাইন্ডিংসগুলো দেখলাম। দেখলাম যে আমাদের নেকটা সাধারণত ন্যারো, অর্থাৎ এটা টু এর নিচে। সো দ্যাট ইজ ওয়াই আমরা বললাম নেকটাকে ন্যারো। সো আমার ডায়াগনোসিসটা কি হবে? আমার ডায়াগনোসিসটা হবে হচ্ছে লেফট সাইডের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, যেটা হচ্ছে সাইড দেখলাম C2 আর C3। সো লাইক ট্রাঙ্ক নাম্বার 2, ট্রাঙ্ক নাম্বার 3 তে আমাদের হচ্ছে অ্যানিউরিজম হয়েছে, উইচ ইজ স্যাকুলার অ্যানিউরিজম। সো আমার ডায়াগনোসিসটা কি? লেফট সাইডের ইন্টারনাল ক্যারোটিড আর্টারি C2 C3, অর্থাৎ ট্রাঙ্ক 2 ট্রাঙ্ক 3, ইন্টারনাল ক্যারোটিড আর্টারির যে ব্রাঞ্চ, সেইখানে স্যাকুলার অ্যানিউরিজম, অর্থাৎ ইররেগুলার শেপে একটা অ্যানিউরিজম হয়েছে। অ্যানিউরিজম জিনিসটা কি? আমরা যদি একটা ভেসেল চিন্তা করি, একটা নর্মাল ভেসেলস, এখানে যে সাধারণত অ্যাবনর্মাল ব্লাড ফ্লো, অর্থাৎ হাইপোডাইনামিক অথবা হাইপার ডাইনামিক স্টেটের কারণে এন্ডোথেলিয়াল ইনজুরি হয়েছে। ইনজুরি হওয়ার কারণে ও নর্মাল পাথওয়ে এটা নিতে পারতেছে না, ওর যে আর্টের ওয়ালটা এটা সাধারণত উইক হয়ে গেছে, যার কারণে একটা আউট পাউচিং করছে। আউট পাউচিং করার কারণে একটা কোলেটারাল সার্কুলেশনের কারণে ব্লাডগুলো আউট পাউচিংয়ে জমা হচ্ছে, ও আর নর্মাল সার্কুলেশন দিতে পারতেছে না। সো যখন এরকম অ্যানিউরিজম হয়, আমাদের ডোম নেক রেশিওটা নেক হয়, তখন আমাদের হাতে টোটাল 5টা অপশন থাকে। প্রথমত অবজার্ভ করতে পারি, দ্বিতীয়ত হচ্ছে আমরা ফ্লো ডাইভার্টার ইউজ করতে পারি, কয়েলিং করতে পারি, ক্লিপিং করতে পারি, আমরা সাধারণত স্টেন্টিং করতে পারি। কেন আমরা বাকি 4টা অপশন সিলেক্ট করলাম না? আই হ্যাভ এক্সপ্লেইনড ইট ভেরি ওয়েল। কেন আমরা ফ্লো ডাইভার্টারটা ইউজ করলাম? কারণ পেশেন্ট অ্যাসিম্পটোমেটিক। আমরা পেশেন্টের ফেজে স্কোর করছি, স্কোর করে আমাদের কাছে মানে মোর সুইটেবল মনে হয়েছে ফর ফ্লো ডাইভার্টার। 3 নম্বর হচ্ছে আমরা মেটাস অ্যালকোহল টেস্ট করছি, এইটাতেও আমাদের কাছে মোর কনভেনিয়েন্ট লাগছে। আমাদের এনজিওগ্রাফি, ডিএসএ অ্যান্ড আমাদের এমআরআই ফাইন্ডিংসগুলো মোর কনভেনিয়েন্ট টু দ্য ফ্লো ডাইভার্টার, অ্যান্ড ফ্লো ডাইভার্টার ইজ মোর সুইটেবল ফর অ্যাসিম্পটোমেটিক পেশেন্ট, কমপ্লিকেশন কম, অ্যান্ড আমাদের একটা লাইক লং টার্মে এই জিনিসটা হেল্প করতে পারে। সো দ্যাট ইজ ওয়াই উই চোজ ফ্লো ডাইভার্টার। সো ফ্লো ডাইভার্টার কিভাবে করে? বেসিক্যালি ফ্লো ডাইভার্টারে একটা লাইক হাই ইন্টেন্সিটির একটা সাধারণত এন্ডোলুমিনাল যে স্টেন্ট আছে, এটাকে সাধারণত নেকটাকে ব্লক করে দেওয়া হয়, যার কারণে ওভার অল্টারনেট পাথওয়ে নিতে পারে না, যার কারণে ব্লাডটা আবার ঠিকমতো ফ্লো করে। সো হোয়াট কুড বি দ্য কমপ্লিকেশন অফ দিস ফ্লো ডাইভার্টার? এটা যেহেতু ইন্ট্রাডুরাল একটা অ্যানিউরিজম, এটা যদি রাপচার হয় তাহলে সাবঅ্যারাকনয়েড হেমোরেজ হতে পারে। আর এক্সট্রাডুরাল যদি হইতো তাহলে হচ্ছে আমাদের ক্যাভার্নাস ফিস্টুলা হতে পারতো। এছাড়া আমাদের ইন্টারক্রেনিয়াল হেমোরেজ অ্যান্ড অল। সো ওয়াই এইখানে C2 C3টা মোস্ট ইম্পর্টেন্ট স্ট্রাকচার্স, কারণ C2 ট্রাঙ্কে হচ্ছে আমাদের অপথ্যালমিক আর্টারি, অপটিক নার্ভ, পোস্টার কমিউনিকেটিং আর্টারি এগুলো আছে। অপথ্যালমিক আর্টারির কারণে যদি বা অপটিক নার্ভ এগুলোতে যদি নিউট্রিশন না যায়, আমাদের ব্লাইন্ডনেস, ভিজুয়াল ইম্পারমেন্ট হতে পারে। পোস্টার কমিউনিকেটিং আর্টারিতে যদি ব্লাড না যায়, অর্থাৎ ওই জায়গাগুলোতে যদি আগে অ্যানিউরিজম হয়, তখন সাধারণত সার্কেল অফ উইলস আমাদের ইম্পেয়ারমেন্ট হতে পারে। সো দ্যাট ওয়াজ দ্য হোল কেস। এই কেসটা আমি পার্সোনালি প্রেজেন্ট করছিলাম ইন ফ্রন্ট অফ এভরিওয়ান। সো দ্যাট ইজ ওয়াই আই লাইক ইট সো মাচ। আমার এটা নিয়ে পড়া হয়েছে, আই প্রেজেন্টেড ইট, এভরিওয়ান রিয়েলি অ্যাপ্রিসিয়েটেড যে না, it's your first time. I couldn't answer the question of like why is it intradural or extradural and why it is intradural is so difficult, because তখন হচ্ছে আমি অ্যান্সার দিতে পারি না। তখন আমাকে প্রফেসর অ্যাপ্রিসিয়েট করছে, ইটস ওকে, তুমি অ্যাজ আ স্টুডেন্ট ইউ ডোন্ট হ্যাভ টু অ্যান্সার এভরিথিং অর ইউ ডোন্ট হ্যাভ টু নো এভরিথিং। সো আমি তো এখানে আসছি শেখার জন্য, আমি যদি এখানে ভুল করি ইটস অ্যাবসলিউটলি ওকে ফর দেম। ওদের কাছে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ওয়েদার ইউ টেক
মানে courage or not, whether you like take important decisions or not. Important decision as in যে whether you want to present or not. তোমার প্রেজেন্ট করাটাকে ঠিক আছে কিনা, তুমি প্রেজেন্ট করতে পারতেছো কিনা, তুমি কি ঠিকমতো অ্যাপ্রোচ মানে ঠিকমতো চিন্তা করতে পারতেছো না। দ্যাট ইজ দেয়ার মেইন ইম্পর্টেন্ট অ্যান্ড মেইন বেসিক থিং অফ লাইক দিস হোল অবজারভারশিপ। সো থ্যাংক ইউ সো মাচ। আমার কাছে কেসটাকে ইন্টারেস্টিং মনে হয়েছে। আমি ফর দি ফার্স্ট টাইম ফ্লো ডাইভার্টার দেখতেছি অ্যান্ড ফর দি ফার্স্ট টাইম এই ধরনের কেস দেখতেছি। বাংলাদেশে অনেক অ্যানিউরিজমের কেস হয়, কয়েল ক্লিপিং হয়, বাট আমি ফ্লো ডাইভার্টার কখনো দেখি নাই, because of I'm a final year medical student. So that is why this case fascinated me the most.